ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনে কি ভূমিকা পালন করেছে সে বিষয়ে। জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে? জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পর পৃথিবী দুটি শক্তি শিবিরে বিভক্ত হয়ে যায়। একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা পুঁজিবাদী দেশগুলিকে নিয়ে শিবির গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্প্রসারণের বিরুদ্ধে। অন্যদিকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে একটি শিবির গড়ে ওঠে। এই দুই শিবিরের বাইরে যেসব দেশ, সেই দেশগুলিকে বলে জোট নিরপেক্ষ দেশ, তাই তো? এই জোট নিরপেক্ষ দেশ তারা আন্দোলন করেছে। জোট নিরপেক্ষ দেশ হিসাবে যেসব দেশ সংগঠিত হয়েছে তাদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করেছে ভারত। ভারত নেতৃত্ব দিয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষতা নীতি ভারত কেন গ্রহণ করেছে? ভারতের আর্থিক উন্নতির জন্য, অর্থাৎ উভয় শিবির থেকে ভারত সুযোগ গ্রহণ করে আর্থিক সহযোগিতা গ্রহণ করে ভারতের আর্থিক উন্নতি করবে বলে ভারত জোট নিরপেক্ষ দেশ হিসাবে নিজেকে তুলে ধরেছে। ভৌগোলিক অবস্থান যদি জোট নিরপেক্ষ দেশ হিসাবে না থাকে, মার্কিন শিবিরের অন্তর্ভুক্ত দেশ হয় ভারত, অন্যদিকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ হয়, তাহলে ভারতের যে ভূখণ্ড সেটা যুদ্ধক্ষেত্র, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার হবে। 3 নাম্বার হচ্ছে ভারতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হচ্ছে শান্তির ঐতিহ্য। সম্রাট অশোক ভারতে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে বিদেশ নীতি নির্ধারণ করেছিল, কি তাই তো? আমরা বিখ্যাত চিন্তাবিদ কৌটিল্য, চাণক্য অপর নাম, আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, তার লেখা অর্থশাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারি যে ভারত বিদেশ নীতির ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করবে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে কেমন ব্যবহার করবে, ভারত বন্ধু রাষ্ট্রের সঙ্গে কেমন ব্যবহার করবে, ভারত তার শত্রু রাষ্ট্রের সঙ্গে কেমন ব্যবহার করবে, এই সমস্ত আলোচনা কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখ আছে। এছাড়া বেদান্ত দর্শন, মহাভারত, গীতা, এই সমস্ত গ্রন্থ থেকে ভারত যে আদর্শকে পেয়েছে তাতে ভারত কোন শিবিরে যোগ না দিয়ে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। ভারত পুঁজিবাদের বিরোধিতা করতে চাই, ভারত সমাজতন্ত্রের বিরোধিতা করতে চাই। সমাজতন্ত্রের বিরোধিতা করবার জন্যই, সমাজতান্ত্রিক আদর্শকে পুরোপুরিভাবে গ্রহণ না করার জন্যই ভারত পূর্বতন সোভিয়েত ইউনিয়নের শিবিরে যোগ দেয়নি। আবার ভারত পুঁজিবাদী শিবিরে যোগ দেয়নি এই কারণে যে পুঁজিবাদী ব্যবস্থাতে যে কুফলগুলি থাকে সেগুলি ভারত ত্যাগ করতে চাই, তাই উভয় শিবিরের বাইরে ভারত ভূমিকা পালন করে। ভারতের আত্মসম্মানকে রক্ষা করবার জন্য ভারত কোনো শিবিরে যোগ দেয়নি। ভারতের বিদেশ নীতিতে যে জোট নিরপেক্ষ তাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার ফলে ভারত কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথম হচ্ছে পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি হলো 5টা চুক্তি। পঞ্চশীল নীতি কোন কোন দেশের মধ্যে হয়? ভারত এবং চীনের মধ্যে, তাই তো? কত সালে হয়? 1954 সালে। এই চুক্তি অনুযায়ী ভারত এবং চীন
একে অপরের সঙ্গে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে তার সীমান্ত বিরোধ মীমাংসা করবে, যে কোনো সমস্যার সমাধান করবে আলোচনার মধ্য দিয়ে। ভারত এবং চীন একে অপরের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। ভারত এবং চীন একে অপরকে আক্রমণ করবে না। ভারত এবং চীন উভয়ের সার্বভৌম ক্ষমতাকে সম্মান জানাবে, মর্যাদা জানাবে। দ্বিতীয়ত, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দানকারী দেশ হিসাবে ভারত সাম্রাজ্যবাদের বিরোধিতা করে। সাম্রাজ্যবাদের বিরোধিতা করা হয় 1945 সালে 24 অক্টোবর যে ইউএনও গঠিত হয়, সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। এই সংগঠনের, আন্তর্জাতিক সংগঠনের দলিলকে কি বলা হয়? সনদ বলা হয়, তাই তো? চার্টার বলা হয়। এই চার্টারে বলা হলো যে সাম্রাজ্যবাদকে সমর্থন করা যাবে না। মানব সভ্যতার এই অগ্রগতির যুগে এই সাম্রাজ্যবাদকে আমাদের গ্রহণ করলে হবে না, এটাকে তুলে দিতে হবে। 1914 থেকে 1918-তে যে প্রথম মহাযুদ্ধ হলো, সেটা মূলত সাম্রাজ্যবাদীদের মধ্যে যুদ্ধ হয়েছিল। আবার দ্বিতীয় মহাযুদ্ধ, সেখানেও কিন্তু একাধিক কারণ ছিল, তার মধ্যে সাম্রাজ্যবাদী দেশগুলির মধ্যে দ্বন্দ্ব, তার ফলে সাম্রাজ্য বিস্তার করতে গেলে তারা যুদ্ধকে গ্রহণ করেছে। তাহলে এই বিষয়টাকে পরিহার করতে হবে। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেল, কি তাই তো? তাহলে ভারত চাই কি এই সাম্রাজ্যবাদকে, যেমন ইউএনও চার্টারে ত্যাগ করা হয়েছে, তুলে দেওয়ার কথা বলা হয়েছে, তেমনি ভারতও কিন্তু এই সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে। সাম্রাজ্যবাদ হচ্ছে একটি দেশ সেনাবাহিনী নিয়ে গিয়ে অন্য দেশকে দখল করে নিবে এবং তার উপর নিজে শাসন কায়েম করবে। এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতের বিদেশ নীতিতে যে তোমার জোট নিরপেক্ষ তাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে ভারত কিন্তু কি করবে? সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে। ভারত মনে করে যে সাম্রাজ্যবাদ হচ্ছে শত্রু, সাম্রাজ্যবাদ হচ্ছে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। ভারত তার বিদেশ নীতিতে এটাকে ত্যাগ করল। ভারত জোট নিরপেক্ষ দেশ হিসাবে উপনিবেশবাদের বিরোধিতা করে। উপনিবেশবাদ কেন বিরোধিতা করে? ভারতের অভিজ্ঞতা আছে। 190 বছর ব্রিটিশ উপনিবেশিক শক্তি ভারতে শাসনের নামে অপশাসন, শাসনের নামে শোষণ, অত্যাচার ভারতবাসীর উপরে নির্মম ভাবে তারা চালিয়ে গিয়েছে। সুতরাং এই উপনিবেশবাদ কখনই ভালো না। আর এই উপনিবেশবাদকেও নিয়নও যেমন ত্যাগ করেছে, তুলে দেওয়ার কথা বলেছে, ভারত তার বিদেশ নীতিতে এই উপনিবেশবাদের বিরোধিতা করবে। সাবেকি যে উপনিবেশবাদ, একটা ব্যবসায়ী কোম্পানি বা একটা দেশের সরকার অন্য দেশের ভূখণ্ডে প্রথমে বাণিজ্য শুরু করে এবং সেই ভূখণ্ডের অর্থনৈতিক ক্ষমতা নিজের হাতে নেয়, পরবর্তীকালে আক্রমণ করে সেই ভূখণ্ডের শাসনভারও নিজের হাতে নেয়। এটা হচ্ছে উপনিবেশিকতাবাদ। ভারত এই নক্করজনক উপনিবেশিকতাবাদের বিরোধিতা করে। ভারত তার জোট নিরপেক্ষ নীতিতে স্থান দিয়েছে নয়া উপনিবেশবাদের বিরোধিতা করা। ভারত নয়া উপনিবেশবাদের বিরোধিতা করে। দেখো, সাবেকি উপনিবেশবাদ এটা আর চলছে না। উপনিবেশিক কথা, উপনিবেশিক প্রক্রিয়া এটা বন্ধ। এটা ইউএনওর চার্টারে বলা হয়েছে এবং ইউএনওতে
যে আইন তৈরি হচ্ছে প্রতি বছর সাধারণ সভাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা গিয়ে ভোটাভুটির মাধ্যমে যে নিয়ম বা আইন তৈরি করছে, তাতেও কিন্তু বলা হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ সমর্থনযোগ্য নয়। তো ভারত তার বিদেশ নীতিতে, তার জোট নিরপেক্ষ নীতিতে নয়া সাম্রাজ্যবাদের, নয়া উপনিবেশবাদের বিরোধিতা করে। নয়া উপনিবেশবাদটা কিরকম? দেখো, নয়া উপনিবেশবাদ হচ্ছে যে একটা দেশ অপর দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে, অর্থনৈতিক চুক্তি করে, সামরিক চুক্তি করে, এখানে অর্থ লেনদেন হয়। এই চুক্তিগুলির মধ্য দিয়ে একটা সবল দেশ দুর্বল দেশের উপরে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে এবং এবং বিশ্বের গরিব দেশগুলোর উপর উন্নত দেশগুলো আর্থিক আধিপত্য বিস্তার করছে এই নয়া উপনিবেশিকতাবাদী প্রক্রিয়ার মাধ্যমে। ভারত কিন্তু এটাকে সমর্থন করে না। ভারতের বক্তব্য হলো যে অন্য দেশের সঙ্গে আর্থিক সম্পর্ক হবে, বাণিজ্যিক সম্পর্ক হবে, শিক্ষা, সাংস্কৃতিক, সামরিক চুক্তি হবে, কিন্তু কখনোই ভারত নয়া সাম্রাজ্যবাদী প্রক্রিয়াকে গ্রহণ করবে না, শোষণটাকে ভারত গ্রহণ করবে না। হিউম্যান গ্রাউন্ডে ভারত কিন্তু বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে। তাহলে ভারত কিন্তু উন্নত দেশগুলির মতো তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে, তাতে কিন্তু নয়া উপনিবেশবাদের বিরোধিতা করা হয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের আরেকটি পদক্ষেপ ভারত গ্রহণ করেছে। ভারত বর্ণ বিদ্বেষের বিরোধিতা করে। বর্ণ বিদ্বেষ, বর্ণ মানে কি? রং। মানুষের রং দুই রকমের, একটা কালো মানুষগুলো আছে, আবার ফর্সা মানুষ বা সাদা মানুষ আছে। আফ্রিকা মহাদেশে বহু কালো মানুষ আছে। তো আফ্রিকা মহাদেশের বহু ভূখণ্ডের কালো মানুষদের উপর সাদা চামড়ার মানুষেরা শোষণ করে, অত্যাচার করে এবং সাদা চামড়ার মানুষেরা দেশ পরিচালনা করে, রাজনৈতিক অধিকার তাদের আছে। আর এই রাজনৈতিক অধিকার সাদা মানুষেরাই ব্যবহার পাবে, কালো মানুষরা পাবে না। এইটা সাদা মানুষের সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশ সমর্থন করে। আফ্রিকা মহাদেশে কার উপনিবেশ ছিল? আফ্রিকা মহাদেশে ফরাসি উপনিবেশ বেশি ছিল আগে। এখন তারপরে ইংল্যান্ড, আমেরিকা সবসময় দক্ষিণ আফ্রিকার শ্বেতকায় সরকার, তার নাম হলো বোথা সরকার, এই সরকারকে সমর্থন করত। আর এই সরকার কালো মানুষদের যে অধিকার, রোডেশিয়াতে কালো মানুষের যে অধিকার, এই অধিকার কেড়ে নিত। আর এই কেড়ে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কালো মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করার ক্ষেত্রে ব্রিটেন, ফ্রান্স এবং ইংল্যান্ড এবং আমেরিকা এইসব দেশ কিন্তু সমর্থন করত। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত মানবতাবাদকে গুরুত্ব দেয়, সুতরাং ভারত মনে করে এটা মানবতাবাদ বিরোধী। ভারতের বিদেশ নীতির, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এটা গুরুত্ব দেওয়া হলো যে আমরা বর্ণবাদের বিরোধিতা করব, আমরা কালো মানুষ, তারাও মানুষ। ভারতের বিদেশ নীতিতে প্রভাব রয়েছে গান্ধীজির। কি? গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, তখন তিনি কিন্তু কৃষ্ণকায় মানুষের ন্যায্য অধিকারের পক্ষে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাকে গান্ধীজি সমর্থন করেন। সুতরাং তার যে ইডিওলজি, সেখানে তার মতে সব মানুষ, কালো মানুষ এবং সাদা চামড়ার মানুষ সবই সমান। ভারতের এই বিদেশ নীতিতে এই বর্ণ বৈষম্যমূলক যে শাসন বিভিন্ন দেশে গড়ে উঠেছে এবং বিশ্বের কালো মানুষের ন্যায্য অধিকার, বিশেষ করে রাজনৈতিক অধিকার, তাকে সমর্থন করেছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে দক্ষিণ আফ্রিকাতে বোথা সরকারের বিরুদ্ধে কৃষ্ণকায় নেতা
নেলসন ম্যান্ডেলা, তিনি 27 বছর জেলে ছিলেন, 27 বছর, এবং তার উপরে অনেক অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। এবং তিনি কৃষ্ণকায় মানুষের নেতা ছিলেন। তো ভারত কিন্তু এই দক্ষিণ আফ্রিকার এই কৃষ্ণকায় মানুষের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এই হচ্ছে ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের বর্ণবাদ এর বিরোধিতা করা। জোট নিরপেক্ষ আন্দোলনের আরেকটি পদক্ষেপ বিদেশ নীতিতে গুরুত্ব দিয়েছে, সেটা হলো বিশ্ব শান্তি। দেখো, ভারত শান্তির দেশ, ভারত অশোকের দেশ। অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি অহিংসার পথকে গ্রহণ করেছিলেন। ভারতের মনীষী গান্ধীজি, তিনি অহিংসার নীতিকে গুরুত্ব দিয়েছিলেন। অহিংসার নীতির মধ্য দিয়ে তিনি সত্যে পৌঁছানোর কথা বলেছেন। তিনি বলেছেন যে ভগবানই হলো সত্য, আর সত্যই হলো ভগবান। তাহলে সেই আদর্শকে গ্রহণ করে ভারত তার বিদেশ নীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনে বিশ্ব শান্তির উপরে গুরুত্ব দিয়েছে। ভারতবর্ষের সংবিধানের 4th অধ্যায়ে 51 ধারায় বলা হয়েছে ভারত পিসফুল কো এক্সিস্টেন্স পলিসিকে গ্রহণ করবে। ভারত কখনোই যুদ্ধ নীতি গ্রহণ করবে না। যে কোনো বিরোধ আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা দিতেই পারে, একাধিক দেশের মধ্যে এই বিরোধ আছে, সেই বিরোধের মীমাংসা হবে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। এটা বলা হলো যে শান্তিপূর্ণ উপায়ে এই বিরোধকে মীমাংসা করতে হবে। কিন্তু ভারত তাই বলে যে তোমার আত্মরক্ষার জন্য যুদ্ধ করবে না। ভারত আত্মরক্ষার জন্য যুদ্ধ করবে, ভারত সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে যুদ্ধ করবে, এবং সেই ভূমিকা ভারতের ভূমিকা আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং পাকিস্তান আমাদের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধ করেছে। 1947 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের হানাদার বাহিনী, আজাদি বাহিনী, ভারতের একটা অংশ ছিল কাশ্মীর, যে স্বাধীন রাজ্য ছিল, তার রাজা আলাদা ছিলেন বলে তাকে আক্রমণ করেছিল। আর সেই আক্রমণকে প্রতিরোধ করবার জন্য যখন রাজা চুক্তিপত্রে সই করে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তখন সেই পাকিস্তানের এই যুদ্ধকে মোকাবেলা করে এবং পরাজিত করে। 1962 সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়। এখানে চীন অ্যাটাক করে, তার প্রতিরোধ করে ভারত। তার ভূখণ্ড, ভারতের কাশ্মীরের একটা ভূখণ্ড আকসায়, সেটা কিন্তু চীন দখল করে নিয়েছে। ভারত শান্তিপূর্ণ নীতিকে গুরুত্ব দিয়েছে, কিন্তু ভারত তার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য যুদ্ধ করেছে। 1965 সালে গুজরাট তো নাকি কচ্ছের রণ অঞ্চল, কচ্ছের রণ অঞ্চল, সেটা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী আক্রমণ করে কিছুটা দখল করে নিলে তার পাল্টা হিসাবে ভারত আক্রমণ করে। ভারত পাক যুদ্ধ হয় 1965 সালে। 1971 সালে পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা আন্দোলন, সশস্ত্র লড়াই, তাকে ভারত সমর্থন করে এবং পূর্ব পাকিস্তান বাংলাদেশ রাষ্ট্র গড়ে ওঠে। এক্ষেত্রে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, ভারতকে যুদ্ধ করতে হয়েছে। ভারত 1999 সালে পাকিস্তান ভারতের কাশ্মীরের কার্গিল অঞ্চলে আক্রমণ চালালে তা প্রতিরোধ করবার জন্য ভারত তা যুদ্ধ শুরু করতে বাধ্য হয়, এবং এক্ষেত্রেও কার্গিল যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়। আমরা লক্ষ্য করেছি। ভারত 2020 সালে যখন চীন আগ্রাসী নীতি গ্রহণ করে, চীন ভারতের দখল করা ভূখণ্ড আকসাই থেকে যখন লাদাখের কোন অঞ্চল বলতো, গালওয়ান অঞ্চল দখল নেয়, তখন ভারতের সেনারা তার পাল্টা আক্রমণ করে। ভারতের কিছু সেনা মারা যায় এবং চীনের সেনা মারা যায়। এক্ষেত্রে গালওয়ানকে কেন্দ্র করে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়। ভারত বিভিন্ন দেশের সমর্থন পায়। তাহলে ভারত বিশ্ব শান্তি চাই ঠিকই, কিন্তু ভারতের সার্বভৌমত্বকে কোনো রাষ্ট্র যদি আঘাত করে, তাহলে ভারত ছেড়ে কথা বলবে না। তাহলে বিশ্ব শান্তি চাই,
এটা কিন্তু ঠিক। ভারত যেসব যুদ্ধ, এই যে এখন যে যুদ্ধগুলি হচ্ছে, ইরাক, তোমার ইরানের সঙ্গে ইসরায়েল যুদ্ধ, হামাসের যুদ্ধ, এইসব যুদ্ধ কিন্তু ভারত সমর্থন করে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধকেও ভারত নিরপেক্ষ থেকে এই যুদ্ধে বন্ধ করবার আবেদন জানিয়েছে। তাহলে আমরা দেখছি জোট নিরপেক্ষ আন্দোলন হিসাবে এই জোট নিরপেক্ষ আন্দোলন টিকেছিল কত সাল পর্যন্ত? জোট নিরপেক্ষ হিসাবে জোট যতদিন ছিল ততদিন, জোট ছিল 1991 সাল পর্যন্ত। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ে। তার আগে কিছু দেশে, ইউরোপের দেশে, রোমানিয়া, বুলগেরিয়া, এসব দেশে সমাজতন্ত্র ভেঙে পড়ে। পূর্ব ইউরোপে যে সমাজতান্ত্রিক কাঠামো ছিল সেটাও ভেঙে পড়ে। আর চীন থাকলো তোমার সমাজতান্ত্রিক, কিউবা সমাজতান্ত্রিক, উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক, ভিয়েতনাম সমাজতান্ত্রিক। এই কটা দেশে নামে সমাজতন্ত্র, কিন্তু এই দেশগুলিও পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছে। তাহলে সমাজতান্ত্রিক শিবিরের যদি অবসান ঘটে, তাহলে ভারতের বিদেশ নীতিতে যে জোট নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা কিন্তু ভারতকে পরিহার করতে হয়, কি তাই তো? আচ্ছা, এইবার ধরো ভারত কি করবে? এবার ভারতের সঙ্গে দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ ছিল, কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অবসান ঘটলে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে, সমাজতান্ত্রিক শিবিরের পতন হইলে, ঠান্ডা যুদ্ধের অবসান হইলে, দ্বিমেরু প্রবণ রাজনীতির অবসান ঘটলে ভারত কিন্তু জোট নিরপেক্ষতা নীতিকে ত্যাগ করে। তবে জোট নিরপেক্ষতা নীতির যে উপনিবেশবাদের বিরোধিতা করা, নয়া উপনিবেশবাদের বিরোধিতা করা, সাম্রাজ্যবাদের বিরোধিতা করা এবং নয়া সাম্রাজ্যবাদের বিরোধিতা করা, এইগুলি ভারতের বিদেশ নীতিতে স্থান পায়। এগুলো ধারাবাহিকভাবে ভারত তার বিদেশ নীতিতে চালিয়ে যাচ্ছে। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দানকারী ভারত তার বিদেশ নীতির ক্ষেত্রে নিরস্ত্রীকরণকে গুরুত্ব দেয়। নিরস্ত্রীকরণ কি? যে অস্ত্র সীমিত করতে হবে। দেখো, অস্ত্র সীমিত করার কথা এর আগে লিগ অফ নেশনস বলেছে, বলেনি? 1932 সালে চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তির আবহাওয়াতে লিগ অফ নেশন আন্তর্জাতিক সংগঠন এটা গড়ে উঠলেও এর যে সনদ, সেই সনদের নিয়ম কিন্তু কোনো দেশ মানেনি। আমরা এটা লক্ষ্য করেছি, ধরো দ্বিতীয় মহাযুদ্ধের আগে অনেকগুলো দেশ অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠেছিল, যার ফলে কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধ হলো। এবার দ্বিতীয় মহাযুদ্ধে আবারও বলা হলো যে অস্ত্র সীমিত করা। লিগ অফ নেশনস এর পতন হয় 1939 সালে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখনই শুরু হলো, এবং এই যুদ্ধটা 6 বছর ধরে চলেছে, 1939 থেকে 1945, কি তাই তো? তাতে বোঝা গেল যে জাতিসংঘ লিগ অফ নেশনস ব্যর্থ হয়েছে। এবার আরেকটা আন্তর্জাতিক সংগঠন, সেটা হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, কি সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘ। এখানে সনদ অর্থাৎ চার্টার, ইউএনও চার্টার, সেখানে বলা হলো নিরস্ত্রীকরণকে গুরুত্ব দিতে হবে। ভারত 1947 সালে স্বাধীনতা পেয়ে ভারত কিন্তু এই নিরস্ত্রীকরণকে গুরুত্ব দিয়েছে, এবং ভারত চায় না বিশ্বে পরমাণু অস্ত্র তৈরি হোক। তবে তোমরা দেখো, তোমরা কি বলবে যে তাহলে ভারত কেন পরমাণু অস্ত্র তৈরি করলো? ভারত কিন্তু জানো যে প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে তিক্ত সম্পর্ক, আর এই পাকিস্তানকে বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো সমর্থন করছে পাকিস্তানকে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন সমর্থন করছে পাকিস্তানকে, তার বড় প্রমাণ হলো ভারতের অপারেশন সিন্দুর, যেভাবে পাকিস্তানের 9টা সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেই সন্ত্রাসবাদীদের হত্যা করেছে ভারতের সেনার পক্ষ থেকে, সেগুলিকে আইএমএফ থেকে ঋণ নিয়ে পাকিস্তান প্রত্যেক নিহত ব্যক্তির নামে 1 কোটি টাকা সাহায্য ঘোষণা করেছে। তাহলে এক্ষেত্রে ভারতকে কিন্তু অস্ত্র তৈরি করতে হয়েছে। তোমরা জানো যে 1945 সালে পরমাণু বোমা
আবিষ্কার করেছে এবং জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে বর্ষণ করেছে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাল্টা হিসেবে 1949 সালে অস্ত্র তৈরি করেছে, পরমাণু বোমা তৈরি করেছে সোভিয়েত ইউনিয়ন। অস্ত্র বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণকে রোধ করবার জন্য, সমাজতান্ত্রিক ব্যবস্থাকে কোণঠাসা করবার জন্য, ভেঙে দেওয়ার জন্য ন্যাটো তৈরি করেছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা সামরিক চুক্তি। পশ্চিমী দেশগুলিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই ন্যাটো তৈরি করেছে। এই ন্যাটো এখনো কিন্তু সামরিক অস্ত্র বৃদ্ধি করছে এবং ন্যাটোর 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 মধ্য দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে। কি তাই তো? তাহলে অস্ত্র নিরস্ত্রীকরণ কিন্তু হচ্ছে না। 1960 সালে ইংল্যান্ড পরমাণু বোমা আবিষ্কার করেছে। 1963 সালে ফ্রান্স পরমাণু বোমা আবিষ্কার করেছে। 1964 সালে চীন পরমাণু বোমা আবিষ্কার করেছে। 1974 সালে ভারত পরমাণু বোমা আবিষ্কার করেছে। 1974 রাজস্থানে পোখরানে পরমাণু বোমা পরীক্ষা করেছে ভারত। 1998 সালে 5টা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তাহলে ভারত তার বিদেশ নীতিতে যে জোট নিরপেক্ষ আন্দোলনকে সংগঠিত করেছে, তার পদক্ষেপ হিসাবে নিরস্ত্রীকরণ করবে। কিন্তু আজকে বিশ্ব অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠেছে। সেটা বিভিন্ন দেশ যেভাবে পরমাণু অস্ত্র আবিষ্কার করেছে তা আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট। সেখানে ভারতকে পরমাণু বোমা আবিষ্কার করতে হয়েছে। এখন সিটিবিটি হয়েছে। সিটিবিটি কম্প্রিহেনসিভ টেস্ট বান চুক্তি। পরমাণু বোমা আবিষ্কার করে পরীক্ষা করা যাবে না। কি গো? এনপিটি, এটা অস্ত্র নিয়ন্ত্রণকারী চুক্তি। এখন সিটিবিটিতে ভারত সই করেনি। কেন? যে পশ্চিমী দেশগুলি, যেসব দেশ ধরো পরমাণু বোমা আবিষ্কার করেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন প্রথমে, এখন রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কি গো, চীন, এখন ভারতও করেছে। ওরা বলছে যে আমরা অস্ত্র পরীক্ষা করব। হ্যাঁ, তাহলে যারা এতদিন অস্ত্র তৈরি করেনি যেসব দেশ, তাদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য তারা পরমাণু বোমা আবিষ্কার করতে পারবে না। অথচ যারা আবিষ্কার করে ফেলেছে, যাদের হাতে প্রচুর পরমাণু বোমা আছে, এখন প্রায় 7,500 মতো পরমাণু বোমা আছে রাশিয়ার হাতে, 5,500 মতো পরমাণু বোমা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, প্রায় 3,500 পরমাণু বোমা আছে কার হাতে? চীনের হাতে। পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে, ভারতের হাতে পরমাণু বোমা আছে। তাহলে যেসব দেশ পরমাণু বোমার অধিকারী, তারা ব্যবহার করবে তাদের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে, বা তারা ভৌগোলিক সাম্রাজ্য বিস্তার করবার জন্য এটাকে ব্যবহার করতে পারবে। আজকে ভৌগোলিক সাম্রাজ্যবাদের মধ্য দিয়ে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করছে। ধরো নয়া সাম্রাজ্যবাদ ইরাকের উপর 2003-এ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে। সেখানে পাপেট গভর্নমেন্ট আমেরিকা নেতৃত্বে গড়ে ওঠে। ইরাকের তেলের খনির চাবি আজকে আমেরিকার হাতে। সেখানে যে গভর্নমেন্ট তৈরি হলো, সেখানে এখনো আমেরিকার সেনা, ব্রিটিশ সেনা। তাহলে ইরাকের রাজনৈতিক আধিপত্য প্রথমে স্থাপন করলো আমেরিকা ইউএনওকে ব্যবহার করে। ইউএনওর সার্বভৌম ক্ষমতা নেই, কি তাই তো? চূড়ান্ত ক্ষমতা নেই। তাহলে ইউএনওর যদি চূড়ান্ত ক্ষমতায় থাকতো, তাহলে রাশিয়াকে যুদ্ধ করতে নিষেধ করেছে। অ্যান্টোনিও গুটারেস, জাতিপুঞ্জের মহাসচিব, তিনি জরুরি মিটিং করেছিলেন যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। জরুরি মিটিং এ 141টা দেশ যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দেয়। 35টা দেশ নিরপেক্ষ থাকে, মাত্র 5টা দেশ রাশিয়াকে সাপোর্ট করে। তাহলে ইউএনওর কথা রাশিয়া শুনেছে কি?
এক্ষেত্রে দেখা যায় ইউক্রেন একটা একটা কি বলবো, একটা ফর্স যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধের পশ্চাতে আছে একদিকে রাশিয়া সরাসরি আর অন্যদিকে ন্যাটোর দেশগুলি আছে। তাহলে এরকম পরিস্থিতিতে কি করে মারণাস্ত্র তৈরি বন্ধ হবে? বন্ধ হবে কি? আজকে পাকিস্তান সন্ত্রাসবাদীদের অস্ত্র তৈরি করতে সাহায্য করছে। আজ পাকিস্তানের এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে তুরস্ক, কি তাই তো? এখন তাহলে এইরকম পরিস্থিতিতে ভারতকেও একেবারে নিরস্ত্রভাবে থাকলে হবে না। তাই ভারত সিটিবিটিতে সই করেনি। এক্ষেত্রে প্রায় দেশ সিটিবিটি চুক্তিতে সই করেছে এবং এখানে ভারতের উপর আমেরিকা সবসময় দাদাগিরি করবার চেষ্টা করেছে। পোখরানে যখন পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত, পরমাণু বোমা আর অধিকারী হয় ভারত, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে জনমত গঠন করে। আমাদের দেশের সমকালীন প্রধানমন্ত্রী তার দক্ষতার বলে আবার বিশ্ব জনমত নিজের ফেভারে আনতে তিনি সক্ষম হয়েছেন। দ্বিতীয় পোখরানে 1998 সালে অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টে তখন 5টা পরমাণু বোমা পরীক্ষা করলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়। সুতরাং এইভাবে দেখা যাচ্ছে যে ভারত কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনকে গুরুত্ব দেয়। এখানে তার পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষতাকে গুরুত্ব দিলেও ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য ভারতের বিদেশ নীতিতে যুদ্ধকেও পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ভারতের বিদেশ নীতির বাস্তব পদক্ষেপ। নেক্সট হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে জোট নিরপেক্ষ আন্দোলন, তাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারত কেমন সম্পর্ক রাখবে সেই বিষয়টি। ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে, নেইবারিং কান্ট্রিগুলির সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে। ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে গ্রহণ করেছে। ভারত জোট নিরপেক্ষতা নীতিতে পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য ভারত একাধিকবার পাকিস্তানকে অফার দিয়েছে, কিন্তু পাকিস্তান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আবদ্ধ হলেও আড়ালে সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের ভূখণ্ডে, বিশেষ করে কাশ্মীর, পাঞ্জাব এই সব ভূখণ্ডে এবং ভারতের আরো ভূখণ্ডে তারা কিন্তু সন্ত্রাসবাদীদের মাধ্যমে তারা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে হত্যা করছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাশ্মীর আজকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। 370 ধারা অনুযায়ী কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য ছিল। ভারতের সংবিধান সংশোধন করে 370 ধারাকে তুলে দিয়ে কাশ্মীরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এই অঞ্চলে পর্যটক কেন্দ্র পহেলগামে ভারতের 26 জনকে হত্যা করে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীর সমর্থকরা। সুতরাং ভারত পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে, এই ছিল ভারতের বিদেশ নীতির মূল কথা। কিন্তু পাকিস্তান সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারেনি। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসাবে ভারত বিশেষ ভূমিকা নিয়েছিল পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করব বলে, কিন্তু পাকিস্তান তার বিদেশ নীতিতে সবসময় ভারত বিরোধী নীতিকে গুরুত্ব দিয়েছে। ভারতের বিরোধিতা করবার জন্যই পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক, সামরিক সমস্ত ক্ষেত্রেই একাধিকবার চুক্তি করেছে এবং বহু বোমারু যুদ্ধ অস্ত্র পাকিস্তান আমেরিকার কাছ থেকে কিনেছে এবং চীনের সঙ্গে পাকিস্তান
সুসম্পর্ক স্থাপন করে চীনের যে অর্থনৈতিক করিডর তৈরি করেছে আজাদ কাশ্মীরের মধ্য দিয়ে, সেখানে পাকিস্তান তার আজাদ কাশ্মীরের ভূখণ্ড এবং 1962 সালে যে ভূখণ্ড আকসাই চীন দখল করে নেয় তার এবং কাশ্মীর সেই অঞ্চলের মধ্য দিয়ে এবং আজাদ কাশ্মীরের একটা অংশ চীনকে উপহার হিসাবে পাকিস্তান গভর্নমেন্ট দিয়েছে। তাহলে কি করে ভারতের সঙ্গে পাকিস্তানের স্বাভাবিক সম্পর্ক হবে? কিন্তু ভারত চাই সুসম্পর্ক স্থাপন করতে। ভারত ভুটানের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র সুসম্পর্ক স্থাপন করেছে এবং বর্তমানে এই সম্পর্ক আছে। নেপালের সঙ্গে ভারত একাধিকবার সুসম্পর্ক স্থাপনের পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু নেপাল এখন সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলন চলাকালীন অর্থাৎ 1945 থেকে অর্থাৎ 1947 ভারত স্বাধীনতা পেয়েছে, 47 থেকে 1991 সাল পর্যন্ত নেপালের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করেছে। নেপালে যখন ব্যাপকভাবে ভূমিকম্প হয় তখন ভারত বিশেষভাবে সাহায্য করে। সাহায্য পাওয়ার পরে নেপাল ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করে ফেলে, চীনকে সমর্থন করে। নেপাল, চীন এবং ভারতের সীমান্তে যে কালাপানিতে যে রাস্তা তৈরি করেছে ভারত সরকার, সেই রাস্তা তৈরিতে নেপাল এবং চীন বিরোধিতা করে, কিন্তু ভারত তাতে কর্ণপাত না করে ভারতের অভ্যন্তরীণ যে ভূখণ্ড কালাপানি 80 কিলোমিটার রাস্তা ভারত নির্মাণ করেছে। তাহলে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ততার সম্পর্ক, তবু ভারত চাই নেপালের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখবে। ভারত তার জোট নিরপেক্ষ আন্দোলনে মতাদর্শগত নিরপেক্ষতাকে গুরুত্ব দেয়। দেখো, মতাদর্শগত নিরপেক্ষতা কি? ভারত স্বাধীনতার পরে দেখছে যে একদিকে সোভিয়েত ইউনিয়ন সে সমাজতান্ত্রিক আদর্শকে গ্রহণ করেছে, মার্কস লেনিনের আদর্শ অনুযায়ী সমাজতান্ত্রিক কাঠামো সোভিয়েত ইউনিয়নে গড়ে উঠেছিল। ভারত পুরোপুরি ভাবে এই সোভিয়েত ইউনিয়নের মতাদর্শকে গ্রহণ করেনি, কিছুটা পরিকল্পিত যে অর্থনীতি, সমাজতান্ত্রিক ব্যবস্থার এটা বৈশিষ্ট্য, সেটাকে ভারত গুরুত্ব দিয়েছে। কিন্তু ভারত মানে কি বলবো, জোরালো ভাবে এই সমাজতান্ত্রিক আদর্শকে প্রত্যাখ্যান করেছে। ভারত কাল্পনিক সমাজতন্ত্রকে সমর্থন করেছে, কিন্তু কি বলো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে সমর্থন করে না। ভারত বিপ্লব, ক্লাস স্ট্রাগল এগুলিকে গুরুত্ব দেয় না, এগুলির বিরোধিতা করে। তাহলে ভারতের বিদেশ নীতিতে মতাদর্শগত ভাবে পূর্বতন সোভিয়েত ইউনিয়নকে সাপোর্ট করতো না, কি তাই তো? পাশাপাশি তখন ভারত যখন স্বাধীন হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলন পরিচালনা করছে, তখন দেখছে যে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী শিবিরে নেতৃত্ব দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে 1823 থেকে 1947 সাল পর্যন্ত বিদেশ নীতিতে আইসোলেশন পলিসিকে গুরুত্ব দিয়েছিল। মার্কিন বিদেশ নীতির মূল কথা ছিল মার্কিন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে কোনো মতেই জড়াবে না। কিন্তু সোভিয়েত সম্প্রসারণ যখন ব্যাপকভাবে ঘটছে, তখন 1947 সালে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ডক্ট্রিন তিনি ঘোষণা করলেন, আর নয়, এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতিতে বিশ্ব রাজনীতির সঙ্গে নিজেকে জড়াবে, কি তাই তো? এবং যুদ্ধে, দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত পশ্চিম ইউরোপের দেশগুলো, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এইসব দেশে অর্থনৈতিক সাহায্য দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেই দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি করে অস্ত্র সহযোগিতা, প্রযুক্তি ইত্যাদি মার্কিন যুক্তরাষ্ট্র দেয়। দেখো, এই যে মতাদর্শ ক্যাপিটালিজম, এই মতাদর্শটাকে ভারত কিন্তু পুরোপুরি ভাবে সমর্থন করেনি। ভারত উদারনীতি গণতন্ত্রকে স্বীকার করেছে, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, উৎপাদন হবে ব্যক্তি উদ্যোগে, মিক্সড ইকোনমি, সেখানে 3টি
ক্ষেত্রে উৎপাদন হবে, 3টি উদ্যোগে। কি মিক্সড ইকোনমি কাকে বলে? মিক্সড ইকোনমি হলো সরকারি উদ্যোগে উৎপাদন হবে, ব্যক্তি মালিকানা উৎপাদন হবে, এবং সরকার এবং ব্যক্তি যৌথ মালিকানায় উদ্যোগ হবে। এটা হচ্ছে ভারতের জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শের একটা অর্থনৈতিক নীতি। অর্থনৈতিক নীতি জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শের সঙ্গে যুক্ত হচ্ছে মিক্সড ইকোনমি। ওকে, মিক্সড ইকোনমি। ওকে, ভারত পুলিশি রাষ্ট্র নয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ভারত ভারত কিন্তু সমাজতান্ত্রিক আদর্শকে যেমন গ্রহণ করেনি তার বিদেশ নীতিতে, অন্যদিকে তেমনি নক্করজন যে ক্যাপিটালিজম, যে ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য হচ্ছে ব্যাপক ধন বৈষম্য, যে ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য হচ্ছে নয়া সাম্রাজ্যবাদকে কায়েম করা, যে ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য হচ্ছে সাম্রাজ্যবাদ কায়েম করা, কি ভারত এইসবের বিরুদ্ধে গিয়েছে। তাহলে ভারত একটা নিরপেক্ষ আদর্শ। ভারতের আদর্শ হচ্ছে সম্রাট অশোকের আদর্শ। ভারতের আদর্শ হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে উল্লেখিত যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি। কৌটিল্য যে দ্বাদশ অঙ্গ তত্ত্বের কথা বলেছেন, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কেমন ভাবে সম্পর্ক স্থাপন করবে, ভারতের যে বিদেশ নীতি কেমন হবে, সেইটাকে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনে গুরুত্ব দিয়েছে মতাদর্শ হিসাবে। নেক্সট হচ্ছে জাতিপুঞ্জে। জাতিপুঞ্জে ভারতের যে ভূমিকা সেটা আমরা এখন আলোচনা করব। দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন ভারত স্বাধীনতার পরে গড়ে উঠেছে, তার আগে ছিল না। আর এই জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যে ভারতের মতো অনেক দেশ আছে, সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ। 1945 থেকে 1960 এই সময়ের মধ্যে 60টারও বেশি দেশ স্বাধীনতা লাভ করেছে, পরাধীন ভূখণ্ড স্বাধীনতা পেয়েছে। সুতরাং সদ্য স্বাধীন, এদের অর্থনৈতিক সমস্যা আছে, এরা রাজনৈতিক ভাবে স্বাধীনতা পেয়েছে, কিন্তু এদের আর্থিক অবস্থা খুব খারাপ। সুতরাং এরা নিরপেক্ষ থেকে উভয় শিবিরের কাছ থেকে তোমার সাহায্য নেবে, কি তাই তো? আর এই দেশগুলিকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। এখন জাতিপুঞ্জ কে নিজেদের ফেভারে রাখবার চেষ্টা করেছে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে এবং জোট নিরপেক্ষ দেশ হিসাবে। ভারত আজকে উদীয়মান দেশ, আজকে পৃথিবীর সুপার পাওয়ারে যাওয়ার একটা প্রতিযোগিতায় ভারত ভূমিকা পালন করছে, কি তাই তো? কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে ভারত হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। ভারতের অর্থনৈতিক সমস্যা ব্যাপক, বেকার সমস্যা ব্যাপক, রাজনৈতিক অস্থিরতা আছে, সামাজিক ক্ষেত্রে কুসংস্কার আছে। হয়ে গেছে আর একটা পয়েন্ট। তাহলে সুতরাং জাতিপুঞ্জে ভারত কিন্তু ইতিবাচক ভূমিকা পালন করেছে। জাতিপুঞ্জে ভারত কিন্তু পিসফুল কো এক্সিস্টেন্স পলিসিকে গ্রহণ করেছে। সাধারণ সভাতে যে তোমার শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছে সে তাতে ভারত সমর্থন করে। ভারত কোনো সময়ই যুদ্ধনীতিকে সাপোর্ট করে না। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের যে আধিপত্যের নীতি কোনোটাকেই ভারত গ্রহণ করেনি। ভারত স্বাধীনতার পর তার বিদেশ নীতিতে কমনওয়েলথের সদস্য হয়েছে, কমনওয়েলথকে গুরুত্ব দিয়েছে। কমনওয়েলথ কি বলতে পারবে? কমনওয়েলথ হচ্ছে যেসব দেশ দেশ ব্রিটেনের অধীন ছিল, ব্রিটেনের উপনিবেশ ছিল, তারা তো স্বাধীন হয়ে গেছে, তো সেই স্বাধীন দেশ, নতুন স্বাধীন দেশগুলো যেখানে যেখানে ব্রিটেনের উপনিবেশ ছিল সেই দেশগুলোকে নিয়ে একটা সংস্থা তৈরি করেছে, আর এই সংস্থার হেডকে ব্রিটেনের রাজা বা রানী। ভারত কিন্তু এই কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করে বা ভারত ব্রিটেনের সঙ্গেও আর্থিক সম্পর্ক স্থাপন করেছে। ভারত উপনিবেশিকতাবাদের বিরোধী, ভারত সাম্রাজ্যবাদের বিরোধী, কিন্তু পুরাতন সাবেকি উপনিবেশিকতাবাদী ব্রিটেনের সঙ্গেও ভারত সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে ভারতের অর্থনৈতিক উন্নতি করব বলে। তাহলে ভারত কিন্তু কমনওয়েলথের সদস্য পদ ভারত গ্রহণ করেছে মানে ভারত তার স্বাধীন বিদেশ নীতি গ্রহণ করতে পারবে না তা নয়, যে কোনো মুহূর্তে কমনওয়েলথের সদস্য পদ থেকে ভারত বেরিয়ে আসতে পারবে। তাহলে
আজকের ভিডিওর আলোচনাতে আমরা দেখলাম ভারতবর্ষ কিভাবে 1947 থেকে 1991 সাল পর্যন্ত জোট নিরপেক্ষ যে আন্দোলন সংগঠিত করেছে, জাতি গঠনের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনকে গুরুত্ব দিয়েছে। আর আজকে দুই শিবিরের অবসান ঘটেছে। আজকে বহু মেরু কেন্দ্রিক রাজনীতি চালু হয়েছে, বহু মেরু কেন্দ্রিক। আজকে আমেরিকার দাদাগিরি পশ্চিমে বহু দেশ মেনে নিতে পারছে না, মানছে না। আবার পূর্বতন সোভিয়েতের অবসান তো ঘটেছে, এবং রাশিয়ারও দাদাগিরি অনেক দেশ কিন্তু মানে না। যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে এবং চীনের যে আগ্রাসী নীতি, সেটাকেও ভারত সমর্থন করে না। চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে লড়বার জন্য ভারতের 90-এর পর থেকে 91 সাল থেকে তার বিদেশ নীতিতে পূর্বে তাকাও নীতিকে গুরুত্ব দিয়েছে। পূর্ব তাকাও মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারত বাণিজ্যিক সম্পর্ক আরো প্রগাঢ় করেছে। আফ্রিকা মহাদেশের দেশগুলির সঙ্গে ভারত আরো বেশি সম্পর্ক স্থাপন করেছে। G20-তে ভারত একটা নেতৃত্ব দানকারী ভূমিকায় আছে। ভারত ব্রিক্সে একটা বিশেষ ভূমিকা পালন করছে। সুতরাং এই সব দিক থেকে ভারতের বিদেশ নীতি আজকে বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ দিক, এবং ভারতকে বহু দেশ অনুকরণ করে চলছে। সামরিক দিক থেকে ভারতের কাছ থেকে বহু দেশ অস্ত্র কিনছে। ভারতের বিদেশ নীতিকে অনুসরণ করছে আফ্রিকার বহু দেশ। 2024 সালে যে G20 মিটিং হলো দিল্লিতে, সেখানে আফ্রিকার 55টা দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। ভারতের সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন, এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। এইভাবে দেখা যায় যে G7, G8 যে উন্নত শিল্প উন্নত দেশগুলির কর্তৃত্ব ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এশিয়ার একটা উদীয়মান দেশ ভারত তার বিদেশ নীতিকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে সেখানে G20-তে ভারতের বিশেষ ভূমিকা আছে। ভারত এখনো কিন্তু জাতিপুঞ্জের ইউনোর সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার হতে পারেনি। এটা ভারতের দাবি, ব্রাজিলেরও দাবি। এখনো এই দাবি ক্ষেত্রে চীন বিরোধিতা করে, চীন ভেটো দেয় যার জন্য। কিন্তু ভারতের এই দাবি খুবই ন্যায়সঙ্গত। তার কারণ সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছিল যে প্রেক্ষাপটে, যে আন্তর্জাতিক পরিস্থিতিতে, যে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে আজকে 2025-এ সেই আন্তর্জাতিক পরিস্থিতি নেই। তাহলে সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার 5 জন, সেখানে ভারত কেন অন্তর্ভুক্ত হতে পারবে না? ভারত সিকিউরিটি কাউন্সিলের 5 জন সদস্যের মধ্যে ভারতের সবসময় বিরোধিতা করেছে 4টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড বিরোধিতা করেছে, চীন বিরোধিতা করেছে। একমাত্র পূর্বতন সোভিয়েত ইউনিয়ন সমর্থন করেছে, বর্তমানে রাশিয়া সমর্থন করে যে সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার ভারত হোক। যাই হোক, ভারতের বিদেশ নীতি একটা অত্যন্ত ডাইনামিক, এবং এই বিদেশ নীতি আমরা দেখলাম যে জোট নিরপেক্ষ আন্দোলনকে ত্যাগ করেছে, কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনে যে কতগুলো স্থায়ী লড়াই ভারতের নীতি হিসেবে গৃহীত হয়েছিল, তা আজকেও প্রাসঙ্গিক হিসাবে দেখা দিয়েছে। ভারত আজ সেই জোট নিরপেক্ষ আন্দোলনে কতগুলি নয় সাম্রাজ্যবাদের বিরোধিতা করা, উপনিবেশবাদের বিরোধিতা করা, জাতি বিদ্বেষের বিরোধিতা করা, এগুলোকে ভারত ধারাবাহিকভাবে তার বিদেশ নীতিতে গুরুত্ব দিয়েছে এবং দিচ্ছে, আগামী দিনেও দেবে। ভারত কখনোই মানবতাবাদের বিরুদ্ধে লড়াই করে না। মানবতাবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য ভারতের বিদেশ নীতি লড়াই করে, এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে। ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে ভারত যেমন সন্ত্রাসবাদকে দমন করার উদ্যোগ গ্রহণ করেছে, তেমনি আন্তর্জাতিক সমাজে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।